গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজকে আমি কলেজ যাব না, ইউনিভার্সিটি থেকে খাতা দেখার জন্য চিঠি এসেছে। সেই খাতা আনতেই যাব মুর্শিদাবাদের বহরমপুরের গার্লস কলেজে। এই বিষয়ে একটি কথা বলবো, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের আন্ডারে এখনো পর্যন্ত রয়েছে মুর্শিদাবাদের সমস্ত কলেজগুলি। নদিয়ার সমস্ত স্টুডেন্টদের খাতা চলে আসে মুর্শিদাবাদে, আর মুর্শিদাবাদের খাতা চলে যায় নদিয়া ডিস্ট্রিক্টে। তাই আমরা যে খাতাগুলো দেখি সেগুলো মূলত নদিয়া ডিস্ট্রিক্টের কলেজের খাতা। তো সেই খাতা আনতেই যাব, চলুন আপনাদেরকে তো সাথে করে নিয়ে যাব, আর তার সাথে শেয়ার করে নেব আফটার ম্যারেজ কি করে আমি আমার পড়াশোনাটাকে কন্টিনিউ করেছি, কি করে আমার হায়ার স্টাডিজ সম্পূর্ণ হয়েছে। আমাদের দিনরাত্রি পরিবারের একজন আমাকে এই বিষয়ে বহুবার জানতে চেয়েছেন, তার জন্যই কিছু কথা থাকছে আজকের ব্লগে। সাথে আপনাদের সাথে শেয়ার করে নেব দুর্দান্ত একটা হেলদি রেসিপি। যাই হোক, চলুন দিনটাকে শুরু করি। এখন ঘড়িতে বাজে 5:30, চলে এসেছি রান্নাঘরে। মানে এই সময় যদি রান্নাটা না বসাই তাহলে 6:30টার মধ্যে রান্নাটা কমপ্লিট হবে না। সবজিগুলো গতকাল রাত্রেই কেটে রেখেছিলাম, কারণ পরীক্ষার খাতা দেখছি, কলেজের কিছু খাতা রয়েছে, সেই খাতাগুলো তো দেখে কমপ্লিট করতে হবে। আজকে আবার খাতা নিতেও যাব, নতুন খাতা আসবে, তাই নতুন খাতা আসার আগেই পুরনো খাতাগুলোকে কমপ্লিট করে নিতে চাইছিলাম। আর সকালবেলায় উত্তম বেরিয়ে যাওয়ার পরে তো আমার এডিটিংয়ের কাজ থাকে, তাই ভাবছি যদি রান্নাটা একটু আগে করে নিতে পারি, অন্তত 1 ঘন্টা যদি আমি সকালে খাতা দেখতে পারি, তাহলে আমার একটু সময়টা আর কি বাঁচবে। সেই জন্যেই আজকে বিশেষ কিছু রান্না করব না, একদম সিম্পল রান্না রয়েছে। ডাল থাকছে, সাথে থাকছে আপনার আলু পটলের তরকারি আর পাট শাক ভাজা। শ্বশুরমশাই শাক খেতে ভীষণ ভালোবাসেন, প্রায় প্রত্যেক দিনই আমাকে বলেন যে মেনুতে শাকটা রাখবে। এবার উত্তমে যেটা হয়, রাত্রেবেলায় ফিরে অফিস থেকে তখন বাজার করে নিয়ে আসে, সেই সময় না শাক সেভাবে আমাদের এখানে পাওয়া যায় না। তাই শ্বশুরমশাইকে আমি সেদিন বলেছিলাম আপনি শাক এনে দেবেন, আমি রান্না করে দেব। তিনি বাজারে গিয়ে কলমি শাক আর পাট শাক পেয়েছিলেন। কলমি শাক নাকি বর্ষাকালে খেতে নেই, তাই পাট শাক নিয়ে এসেছেন। দেখলাম শাকগুলো ভীষণ পরিষ্কার রয়েছে, আর ইচ্ছে আছে সন্ধ্যাবেলায় পাট শাকের একটু পকোড়া বানানোর। গ্যাসে 3টে বার্নারে 3টে জায়গায় 3টে জিনিস বসিয়ে দিয়েছি। ভাত ফুটে গেছে, শাকও প্রায় ভাজা হয়ে এসেছে, আর এখন বানাবো আলু পটলের তরকারিটা। তারপরে বানাবো ডাল সবার শেষে। ডালের মধ্যে ভাবছি একটু ফুলকপি আর একটু গাজর দেবো। ফুলকপি দিলে না মুগ ডালে একটা দারুণ গন্ধ হয়, ফুলকপির ওই গন্ধটা আমার ভীষণ ভালো লাগে। ডাল খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর সাথে দেবো একটু টমেটো। যাই হোক, রান্না তো করি, আর তার সাথে আমার বিয়ের পরে আমার পড়াশোনার জার্নিটা, বিশেষ করে আমার পিএইচডি, আমার নেট সেট ক্লিয়ার কী করে হলো, কী করে সময় আমি বার করলাম, কখন পড়তাম, সমস্তটা আজকে আপনাদের সাথে শেয়ার করি। বিষয়টা অনেক দীর্ঘ। 2014 সালের 13ই সেপ্টেম্বর আমি জয়েন করেছিলাম বেলডাঙ্গা শিবনারায়ণ রামেশ্বর ফতেপুরিয়া কলেজে, আর আমাদের বিয়ে হয়েছে 2015 সালের 18 নভেম্বর। তো এই হলো একটা বছরের চাকরি জীবনের পরে গিয়ে আমার বিবাহিত জীবন শুরু হয়। তারপরে আমার পড়াশোনা, আমি যখন চাকরি পাই তখন আমি শুধুমাত্র বাংলায় এমএ পাশ করেছি। বিএড কমপ্লিট করে বাড়ি গিয়েছিলাম। 7 দিন কি 10 দিনের মধ্যে কলেজটিতে আমি জয়েন করি অ্যাজ এ গেস্ট লেকচারার। এই কারণেই জয়েন করেছিলাম, সিএসসিতে যদি অভিজ্ঞতার মার্কসটি পাওয়া যায়। অভিজ্ঞতাতে 5 নম্বর থাকে, কোনো কিছুর মূল্যেই অভিজ্ঞতা না থাকলে সেই 5 নম্বরটি থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। আর বরাবরই ইচ্ছে ছিল কলেজে অধ্যাপনা করার, সেই জন্যই আরও এই কলেজটিতে জয়েন করা। বাড়ি থেকে অনেকটা দূর, প্রায় 100 কিলোমিটার। তো সেই যে আমার জয়েন করা এই কলেজে, আর এখনও পর্যন্ত সেই কলেজেই আছি। হাজার চেষ্টা করেও এখান থেকে আর পা বার করতে পারলাম না। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত যেন মনে হয় এই কলেজ ছেড়ে নতুন কোথাও আমি গিয়ে জয়েন করব। ভগবান হয়তো সেটা ভাবেননি, উনি হয়তো অন্য কিছু ভেবে রেখেছেন আমার জন্য। যাই হোক, সেসব কথা থাক, এখন আসি মুদ্রা বিষয়ে। সেটা হলো যে আমার পড়াশোনা। বিবাহিত জীবনের পরে আমি কি করে পড়াশোনা করেছি। উত্তমের অফিস ছিল সেই সময় বহরমপুরে। 2015 থেকে 2020 এই সময় পর্যন্ত আমরা বহরমপুরেই ছিলাম। তারপরে করোনা চলে আসে, কলেজ বন্ধ হয়ে যায়, আমি চলে আসি বাড়ি, আর এসে মায়ের কাছে থাকতাম। মামুনিবাবু তখন আমাদের কাছে থাকতেন না, তো আমি একা এই বাড়িতে কি করব, ভালো লাগতো না, সেই জন্য আমি বাড়িতেই থাকতাম, অর্থাৎ বলতে চাইছি মায়ের কাছে থাকতাম। আর উত্তম বেরিয়ে গেল রেডি হয়ে, আর এদিকে আমি শুরু করে দিয়েছি আমার রান্নার কাজ আবার। আর এর মাঝখানের গল্পটা যদি বলি, 2018-এর ডিসেম্বরে আমার নেট সেট বোথ ক্লিয়ার হয়। এবার আমার জার্নিটা
2017 থেকে শুরু হয়েছিল। মানে আমি যখন বিএড করছিলাম, বিএড করতে করতে আমার বিএড কলেজের, আমার কলেজ ছিল বহরমপুরের ইউনিয়ন খ্রিশ্চান ট্রেনিং কলেজ। সেখানে বিএড করতে গিয়ে এত সুন্দর একটা পরিবেশ আমি পেয়েছিলাম, আমার মনে হয়েছিল যে বিএড কলেজে অধ্যাপনা করা যেতে পারে। আর সেই সূত্রে খোঁজ খবর শুরু করি কি কি যোগ্যতা প্রয়োজন বিএড কলেজে অধ্যাপক হওয়ার জন্য। জানতে পারি এমএড ম্যান্ডেটরি, আর এমএডে তখন ভর্তিও হয়ে যায়। পাশাপাশি এমএ ইন এডুকেশনেও নেতাজি ওপেনে ভর্তি হয়ে যাই, আর নেট সেটের জন্য পড়াশোনা শুরু করি। প্যারালাল আমার কিন্তু সেই সময় চলছে আমার এই কলেজের গেস্ট লেকচারারের চাকরিটি। সপ্তাহে 3 দিন আমার ক্লাস থাকতো বেলডাঙ্গা কলেজে, বাকি 4 দিন ফাঁকা সময়। আর থাকছি বহরমপুরে, 2জন মানুষ, টোনাটুনির সংসার। উত্তম সকালবেলা বেরিয়ে চলে যেত, আর আমি বাড়িতে থাকতাম। তখন আমি কি করব? তখন আমার অবাধ সময়, পড়াশোনা করতাম। আর গুছিয়ে সংসার করাটা সেই সময় তখনও শুরু করিনি। এদিকে আমার জিরে গরম জল তৈরি হয়ে গেছে, চলুন এটা খাই আর কটা খাতা দেখি, তার সাথে সাথে বিষয়টাকে কন্টিনিউ করি আপনাদের সাথে। হ্যাঁ, যে কথা বলছিলাম যে গুছিয়ে সংসার করা তখনও শুরু হয়নি, তখনও কোনো পার্মানেন্ট জব পাইনি। আর অদম্য ইচ্ছে ভিতরে ছোটবেলা থেকে নিজের পায়ে দাঁড়াতে হবে, এই সমস্ত কিছু ভিতরে একদম গিজগিজ করতো। একটা শিডিউল তৈরি করে নিয়েছিলাম, মন দিয়ে পড়াশোনা করতাম। নেতাজি ওপেনের যে বিষয় ছিল এমএ ইন এডুকেশনের, আর এমএডের যে বিষয় ছিল বলতে গেলে সিমিলার। কিছু এক্সট্রা বিষয় ছিল যেটা এমএডে আমাদের করতে হয়েছে। সালটা ছিল 2014 পর, আমার তখন বিয়ে হয়ে গেছে। তারপরে কিন্তু আমার এমএডের অ্যাডমিশন, অ্যান্ড তারপরে সাথে সাথে এমএ ইন এডুকেশনেও অ্যাডমিশন। দুটোর পড়াশোনা, কারিকুলাম, সিলেবাস একই ছিল, খানিকটা 2-1টা পার্থক্য বললাম সে কথা আপনাদের। এবার আসি নেট সেট পিএইচডি বিষয়টাতে। যখন এমএড কমপ্লিট হয়ে গেল তখন আমি একটি চাকরি পেলাম বেসরকারি বিএড কলেজে বীরভূমে। সেখানে আমি যেতাম বহরমপুর থেকেই। ওই চাকরিটি করতে গিয়ে আমি অনুভব করেছি যে বেসরকারি প্রতিষ্ঠানে বা এই রকম একটি চাকরি করার জন্য ছোটবেলা থেকে আমি এত পড়াশোনা করিনি। সেখানে কাজের মধ্যে আমি সেভাবে আনন্দ খুঁজে পাইনি, কোথাও যেন সবসময় ভেতরে ভেতরে গুমড়ে মরতাম, কষ্ট হতো। তারপরে আবার অন্বেষণ শুরু হয়, তখন দেখি যে না, নেট সেট পাস না করলে পারে তো যাতে ওঠা যাবে না, নেট সেট তো ম্যান্ডেটরি, পিএইচডিটা তো করতেই হবে। আমি সে কথা ভুলে যাই কি করে? ছোটোবেলা থেকে যে স্বপ্ন আমার ছিল অধ্যাপনা করা, তার জন্য তো পিএইচডি লাগবে। তখন নেট সেটের জন্য পড়াশোনা শুরু করি। আপনাদেরকে সে কথা আমি অন্য একটি ব্লগে বলেছিলাম, তার লিঙ্ক আজকের ব্লগে শেয়ার করে দেবো। চলুন এবার স্টেশন যাই। সাদা পেজা তুলোর মতন মেঘ কেমন দুর্গা পুজো মনে করাচ্ছে, নীল আকাশ। ঘুম থেকে উঠেই ছুট ছুট ছুট, না হলেই প্রিয়াঙ্কি লেট, আবার তোর ট্রেনটা চলে যাবে, ট্রেন তোকে পেতেই হবে, না হলে সিএল। এই যে একটা ম্যারাথন চলে না সকালে, বেশ এনজয় করি ট্রেনে বসে যাওয়ার পরে, যে কি কি করে এলাম বাড়িতে সকাল থেকে, দক্ষযোগ্য একেবারে। আবার ফিরে আসি প্রসঙ্গে। হ্যাঁ, নেট সেটের জন্য পড়াশোনা শুরু করি। একদম পুরো বলতে পারেন ফুললি মেন্টালি প্রিপেয়ার্ড ছিলাম, অ্যান্ড ক্যালকুলেট করেছিলাম যে কতটা সময় আমার হাতে আছে। সেই সময় ছিল দুর্গাপুজোর ছুটি, আর আমার ডিসেম্বরে নেট ছিল। অ্যান্ড ওই 3-4 মাস আমি কোনো বিয়ে বাড়ি যাইনি, কোনো অনুষ্ঠান বাড়িও অ্যাটেন্ড করিনি। আর আমি যে কলেজটিতে পড়াতাম সেটি ছিল বেসরকারি কলেজ, তো সেই কারণে আমি একটা অ্যাপ্লিকেশন করি ওখানকার সেক্রেটারিকে যে আমার স্টাডি লিভ লাগবে, আমি 2 মাস আসবো না। তো তিনি আমাকে প্রথম দিকে তো একেবারেই নাকচ করে দেন। আবার আসছি এই প্রসঙ্গে, তার আগে একটা দিদির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই, চলুন। এটা সুজাতা দি দিল, আর বেশি দিন নেই সুজাতা দি আমাদের সাথে, বহু বছর ধরে ট্রেনে যাতায়াত করে। একটু নিয়েই নি, বুঝলে, চলেই যাবে, থেকে যাবে সারা জীবনে। এই হলো দিদি। 12 সালে, মানে 12 বছর আগে যখন আমি জয়েন করি, তারও আগে থেকে দিদি এই রুটে। কত বছর দিদি? 13 বছরের বেশি, 13.5 বছর, মানে 14 বছর রানিং চলছে। এই মানুষটা ট্রান্সফার পেয়েছে, এত বছরের স্ট্রাগল করে চলে যাচ্ছে, তাই এটা আমার ছোট্ট একটা উপহার দিয়ে গেল, সারা জীবন থেকে যাবে এটা আমার কাছে। আর তার সাথেও ভালো, আর তার সাথে এই ব্লগটা থেকে যাবে। থ্যাংক ইউ দিদি। ট্রেনে বিশুদা বলে একজন আছেন, বহু দিনের পরিচিত আমাদের,
যার কাছে আমরা এই ধরনের জুয়েলারি কালেকশন পেয়ে থাকি, সেগুলোই এখন আমরা দেখছি। রোজগারের ট্রেনের যাত্রাপথে এই বিষয়গুলো আমরা ভীষণ এনজয় করি। টুকিটাকি শপিং থাকে আমাদের, একে অপরের সাথে গল্প আলাপ, যেন একটা ছোট্ট পরিবার, ট্রেন প্যাসেঞ্জারদের পরিবার যাকে বলা যেতে পারে, ডেলি প্যাসেঞ্জারদের পরিবার। তো আমি দেখছি ইয়াররিংগুলো, আপনারাও দেখুন। আর তার সাথে যে কথা বলছিলাম সেই কথায় আবার ফিরে আসি যে হ্যাঁ, আমি সেক্রেটারির কাছে ছুটির আবেদন করি, কিন্তু তিনি নাকচ করে দেন। আমার হাতে দুটি লেটার ছিল, একটি ছিল আমার স্টাডি লিভ পাওয়ার জন্য প্রেয়ার লেটার, আর একটা ছিল রেজিগনেশন লেটার। তো তিনি যখন নাকচ করে দেন তখন আমি রেজিগনেশন লেটারটা শো করি। তিনি ভীষণ অবাক হয়ে যান যে কেন আমি রিজাইন করতে চাইছি। তখন আমি ওনাকে বলি, দেখুন আমাকে পড়তে হবে, এটা আমি ভেবে নিয়েছি, সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আপনি যদি আমাকে স্টাডি লিভ না দেন তাহলে আমি রিজাইন করে চলে যাব, মানে আমাকে পড়তেই হবে। তো তিনি আমার এই জেদ দেখে এবং স্পষ্ট কথা শুনে ভীষণ অ্যাপ্রিসিয়েট করেন অ্যান্ড কিন্তু স্টাডি লিভ দেন। এটা আমার লাক ফেভার করেছে কিনা আমি জানি না। আমার মাইনে কিন্তু বন্ধ ছিল না, উনি কিন্তু আমাকে বেতন দিয়েছিলেন বেসরকারি হওয়া সত্ত্বেও। হ্যাঁ, কিছুটা কেটে নিয়েছিলেন কিন্তু দিয়েছিলেন। যাই হোক, আমি বাড়িতে চলে আসি, একদম মায়ের কাছে চলে আসি। সেই 3 মাস প্লাসই বলবো, ওই 3.5 মাস মতন আমি একদম ধ্যানে বসি বলতে পারেন, যে সকাল থেকে রাত পর্যন্ত পড়ে যাচ্ছি, এরকম বহু রাত গেছে। এই কথাগুলো আমি একবার ব্লগে শেয়ার করেছি, আবারও বলছি। তার আগে আমি গার্লস কলেজে পৌঁছে গেছি আর খাতা নেব এখান থেকেই। হ্যাঁ, পাখি ডাকছে, কুকুর ডাকছে, সকাল হয়ে গেছে, পড়তে পড়তে টের পাইনি, বহু রাত এরকম গেছে। আর যেহেতু প্ল্যান করে আমি পড়াশোনাটা শুরু করেছিলাম, তো তার কারণে আমি কলকাতাতে একটা কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলাম। তার ডিটেলস আমি আমার একটি ব্লগে দিয়েছিলাম, কোনো প্রমোশনাল ভিডিও এটি নয়। সেখান থেকে যে বিশেষ সুবিধা আমি পেয়েছিলাম, স্টাডি ম্যাট প্রচুর ভালো ছিল, সেগুলোই এসেছিলো পরীক্ষা, এরকম আমি বলবো না। কিন্তু সেখান থেকে আমি যেটা পেয়েছি, অনেস্টলি আমি বলছি, স্মার্ট ওয়ার্ক, স্মার্ট রিডিং, এটা আমি শিখেছিলাম। কিভাবে পড়তে হয়, কেমন করে পড়তে হয়, কোশ্চেন স্টাডিজ করতে হয় কী করে, এই সমস্তটা আমি ওখান থেকেই শিখেছিলাম। আর নিজের বোধ বুদ্ধি এই সমস্ত। আর সেই সময় তো ইউটিউব অত জনপ্রিয় ছিল না, সেই কারণে যে সব কিছু হাতের মুঠোয় পেয়ে গেছিলাম এমনও খুব একটা নয়। মানে হয়তো আমি নিজে টেকনিক্যালি অনেক পিছিয়ে ছিলাম, তো সেই জন্য আমি হয়তো জানতাম না, হয়তো ইউটিউব সত্যি জনপ্রিয় ছিল। যাই হোক, এই প্রসঙ্গগুলো বাদ থাক। তো এই ছিল আমার পড়াশোনার জার্নিটা। আর উত্তম সেই 3-4 মাস আমাকে কিন্তু কখনোই ডিস্টার্ব করেনি। আর সেই সময় মামনিবাবু কিন্তু আমাদের কাছে আসেননি, ওনারাও হেল্প করেছিলেন। উত্তমের সাথে শুধু রবিবার করে আমার দেখা হতো, তাও একবার 2 মিনিটের জন্য জাস্ট দরজা খুলে ও দেখতো যে না আমি পড়ছি, অতটুকুই। ও পড়ছো, ঠিক আছে বলে চলে যেত, ও কিন্তু দাঁড়াতো না। তো এই যে 18 ঘন্টা 17 ঘন্টা বা 19 ঘন্টা পড়েছি, তার ফল আমি পেয়েছিলাম 3 মাস পরে। মানে আমার জেদ চেপে গেছিলো, হয় ইস্পার নাই তো উস্পার, হাই কারেঙ্গে নেই তো মারেঙ্গে, এইভাবেই পড়াশোনা করেছিলাম। থ্যাংক ইউ। খাতাগুলো নিয়ে তো গল্প করতে করতে আপনাদের সাথে বাড়ি পৌঁছে গেলাম। ভাই নামিয়ে দিয়ে গেল আর মামনি দরজা খুলছে। এইটা একটু ধরো তো, বাড়ি আছে কিন্তু। হ্যাঁ, আর একটা কথা বলি, যে রাতে আমার নেটের রেজাল্ট বেরিয়েছিল, আমি ভেবেছিলাম যে আমি নিজে দেখবো না, চেক করব না, আমি উত্তমকে দিয়ে বা অন্য কাউকে দিয়ে দেখাবো। কিন্তু অনেক রাত ছিল, একজন দিদি ছিলেন, তার কথা না বললেই নয়, চৈতালি দি, বাতকুল্লারি দিদি অনেকটা এনকারেজ করেছিল। দিদিকে আমি জিজ্ঞাসা করেছিলাম, দিদি আমি নেতাজি ওপেনের পরীক্ষার জন্য পড়াশোনা করব, সামনে পরীক্ষা, নাকি নেট সেটের জন্য পড়বো? দিদি আমাকে একটা কথাই বলেছিল, সারা জীবন নেতাজি ওপেনের পরীক্ষাটা দিতে পারবি, কিন্তু নেট সেট যত দিন যাবে তত কঠিন থেকে কঠিনতর হবে, নেট সেটেই কনসেন্ট্রেট কর। তো সে বছর আমি নেতাজি ওপেনের পরীক্ষাটা ড্রপ দিই, পরীক্ষা দিই না, নেট সেটেই মেন ফোকাস করি। অ্যান্ড যেদিন রেজাল্ট বেরোয় সেদিন অনেকটা রাত ছিল, সেই দিনও চৈতালি দি আমাকে একটা মেসেজ করেছিল হোয়াটসঅ্যাপে যে দেখ রেজাল্ট বেরিয়েছে। আর সেই রাত্রেবেলায় উত্তম তখন অঘরে ঘুমোচ্ছে, আমি জানি, তখনও বহরমপুরে, ওকে ডিস্টার্ব করার কোনো মানেই হয় না। আমার হাত কাঁপছিল লিটারেলি, আমি যখন আমার রোল নাম্বার টাইপ করছিলাম রেজাল্ট চেক করার জন্য। তো আমি যখন মানে পেজটা বেরিয়ে আসে টাইপ করার পরে, ওকে বাটন বা সাবমিট করার পরে, তখন আমি আগে কোথাও দেখছিলাম কোথাও লাল কালি আছে কি না। লাল কালি নেই মানে আমার ক্লিয়ার হয়ে গেছে। তো লাল কালি কোথাও ছিল না, আর আমি ক্লিয়ার করে গেছিলাম ফার্স্ট অ্যাটেম্পেই। আর সেই বছরই আমার সেটটাও ক্লিয়ার হয়ে যায়। এই ছিল আমার ছোট্ট একটা অ্যাচিভমেন্ট সেই সময়ের। সেই সময় যেন আমার কাছে মনে হচ্ছিল এটাই সবথেকে বড় অ্যাচিভমেন্ট। তারপরে তো কল্যাণীতে পিএইচডির জন্য অ্যাপ্লাই করি, আর কল্যাণীতে পিএইচডিতে চান্সও পেয়ে যাই। আর কল্যাণীতে বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে কী করে পিএইচডিতে সহজে চান্স পাওয়া যায় সেটা পরে আমি একটা ব্লগ বানিয়েছিলাম।
চেষ্টা করব তার লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার, আপনারা সেগুলো চেক করে নিতে পারেন। সেই কথাগুলো এখানে আর আমি বলছি না। আপনাদের সাথে বলেছিলাম একটা দুর্দান্ত রেসিপি আমি শেয়ার করব ব্লগের শুরুতেই, তো রেসিপিটা একটু বলে দিই। আপনার পছন্দ মতন সবজিগুলোকে আপনি কেটে রাখবেন। আমি এখানে গাজর নিয়েছি আর ক্যাপসিকাম নিয়েছি, আর একটু চীনাবাদাম দিয়েছি, আর দিয়েছি কিশমিশ, কাজু বাদাম দুটোই, আর একটু আলুও কেটে নিয়েছিলাম। তো সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবার পরে আমি কিশমিশ, কাজু বাদাম দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম। আর সকালবেলায় আমি বেরোনোর আগে সাবুটাকে ভিজিয়ে রেখে গেছিলাম। আমি মোটা দানার সাবু এখানে ইউজ করেছি। সেই সাবুটাকে জল ঝরিয়ে জাস্ট দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে, বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না, তাহলে সাবুটা গলে যাবে। আর এই দেখুন কি সুন্দর ইয়াম্মি হয়েছে। আমরা 3 জন এখন খাচ্ছি, উত্তম এখনও ফেরেনি, ও ফিরলে ওর খাবারটা দিয়ে দেবো। ও ফিরে গেছে, ও ফ্রেশ হচ্ছে, ওর খাবার এখানে আমি নিতে চলে এসেছি। ও আজকে তো অবাক হয়ে যাবে, জানে না আমি আজকে ডিনারে কী বানিয়েছি। আমার শ্বশুরমশাই খেয়ে ভীষণ প্রশংসা করেছেন। ভীষণ রিজার্ভ মানুষ, খুব বেশি ওরকম বলেন না, কিন্তু আজকে নিজে থেকেই বলেছেন যে খুব ভালো হয়েছে খেতে সাবুর পোলাও। তো আপনারা এইভাবে বাড়িতে বানাতে পারেন। আর লবণ, মিষ্টি, একটু গোলমরিচের গুঁড়ো আপনাদের পছন্দ মতন আপনারা দেবেন, তাহলেই হয়ে যায়। আর আমি বানিয়েছি এটা অলিভ অয়েলে। হেলদিও হলো আর পেটটাও ভরলো, আর সকলে খুশিও হয়েছে পরিবারে। কেমন আছে খেতে? বাবু তো বললো দারুণ হয়েছে। রিভিউ তো পেয়ে গেছে আজকে। শ্বশুরমশাই রিভিউ তো ক্যামেরাতে দেয়নি, এমনি দিয়েছে রিভিউ। শেষ বেলায় আর একটা কথা বলি, পিএইচডির জার্নিটাও ছিল ভীষণ টাফ, সে কথা অন্য আরেকটি ব্লগে শেয়ার করব। যদি আজকের ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আজ আসি।